নমস্কার, আমি সুমন। কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নাম মনে এলেই সবার আগে যার নাম মনে আসে তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এছাড়াও বহু রত্ন জন্মেছিলেন ওই একই ছাদের তলায়। তাদেরই একজন হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। তার অসামান্য চিত্রকলা ও লেখন প্রতিভায় বাংলা সাহিত্য ভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। বাংলায় লেখা রূপকথা গল্পের কথা মনে এলে তার লেখা ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, এই সমস্ত গল্পগুলি সবার আগে মনে আসে। শুরু করছি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়োরানীর বড় আদর, বড় যত্ন। শুয়োরানী 7 মহলা বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে শুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্ধুক ভরা 7 রাজার ধন, মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। শুয়োরানী রাজার প্রাণ। আর দুয়ো রানী বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা বিষ্ণয়নে দেখেন, একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়ো রানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। শুয়ো রানী ছোট রানী, তাঁরই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস হয়ে গেল। 6টা জাহাজে রাজার চাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিল, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী শুয়ো রানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিওরে বসে আদর করে ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতো রাঙা, 8 গাছা মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এই নুপুর ভালো বাজে না, আগুনের বড় নিরেট সোনার 10 গাছা মল পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের মল আনবো। রানী গলার গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুক্ত বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই 1 গাছা হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তের রাজ্য, সেখান থেকে তোমার গলার হার আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী শুয়ো রানী সোনার অঙ্গে আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি তো নয়, যেন বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার রঙে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় দিলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুয়ো রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরে ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনে শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, তুমি ভালোই ভালোই ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও ছিল অনেক, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে,
সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে ৭০০ দাসীর মাঝে রানী হয়ে বসার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখসারীর পায়ে সোনার নুপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনা সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার ৭০০ দাসী সাতমহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গয়না চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাওগে, ছাই সাধে আমার কাজ নেই। মহারাজ বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্য পোড়ার মুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুয়োরানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ নীল সাগরের জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুয়োরানী সাতমহল অন্তঃপুরে ৭০০ সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে, সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এখন রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী ৭ মালঞ্চের ফুল তুলছেন। এবার বুঝি ৭ মালঞ্চের সাতসাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চোখে জল এলো। মালা আর গাঁথা হলো না। সোনার সুতো, ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম এলো না। সুয়োরানী ছোট রানী, রাজার আদরিনী, রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুড়ি গড়ালেন। ৮,০০০ মানিকের ৮ গাছা চুড়ি, পরলে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বীণার ঝংকার, মন্দিরার রিনি রিনি। রাজা মানিকের দেশের মানিকের চুড়ি নিয়ে সোনার দেশের সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশের রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। সে দেশের রানী সন্ধ্যাবেলায় সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় দেন, সকালবেলা ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার 1 জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সেই মুক্তোর 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর মালা গাঁথিয়ে 6 মাস পর রাজা এক দেশে এলেন। সে দেশের রাজকন্যার উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রঙের রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজার কন্যা একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে
শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিণী সুয়োরানীর শখের শাড়ি কিনলেন। তারপর আরো 6 মাস রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়ে গেছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা শ্বেতহস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর স্বাদের গহনা শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ি 7 তলার উপর সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল চিরে, সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে, সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পরছেন, কাজল লতার কাজল পেড়ে চোখের পাতায় কাজল পরছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছেন। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের হাট, মানিকের বাট, সেখান থেকে তোমার হাতে চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, 2টি পাখি ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোঁপায় দেন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশে রাজার মেয়ে 1 খি রেশমে 7 খি সুতো কেটে নিশুত রাতে ছাদে বসে 6 মাসে একটি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যের হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে গয়না, পরনে শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পরতে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুর করে শখের শাড়ি অঙ্গে দিলেন। নীল রেশমের নীল শাড়ি হাত বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী 8000 মানিকের 8 গাছা চুড়ি ফেলে, নীরের সোনার 10 গাছা মল পায়ে ঠেলে, মুক্তোর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গয়না, ছাই এ শাড়ি, কোন পথের কাঁকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লাজ হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোঁসাঘরে খিল দিলেন। আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই স্বাদের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী সিংহাসনের একপাশে রাজ্যের মাঠঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকুড়ি দিয়ে একটি বাঁদর ছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গয়না, পরনে শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বলল, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে গাঁথা মায়ারাজ্যের মায়া গহনা মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি, ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গয়না গড়তে দাওগে, তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাওগে।
এ গয়না এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমায় বসতে দেব। হায় মহারাজ, কতদিন পর তুমি ফিরে এলে, আমি এমন অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদর ছানা দিয়ে বললেন, মহারানী, তোমারে ছেঁড়া কাঁথা, ভাঙা ঘর, ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণ ভালো। তোমারে ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তো তা নেই। রানী 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা, পরনে শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানাকড়ি দিয়ে তোমার বাঁদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে। তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয় আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধকলা দিয়ে সেই বাঁদর ছানাকে মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী, সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি, 7খানা ফুলের বাগানের দিকে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখনই দেখে তখনই রানীর চোখে জল, একটি দিনও হাসতে দেখে না। একদিন বানর রানীকে বললে, হামা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়েছে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্ধুক গহনা আছে, 7খানা মালঞ্চ আছে, আর আছে ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী, আমার এক সতীন। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্ধুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজস্বামী পেলুম, সব পেলুম, তবু কে জানে কার অভিশাপে চিরদিন পারলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মের কত পাপ করেছি, কত লোকের সাধে বাদ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি, তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছিয়ে দিয়ে রানীকে বলল, মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব, তবে আমার নাম বাঁদর। আমি যা বলি যদি তা করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল তেমনি হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো।
রানী কাঁদতে কাঁদতে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো করেছি, তবু একটা রাজপুত্র কোলে পাইনি। তুই কোন তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক। তোর এ অসাধ্য সাধনে কাজ নেই, রাত হলো, তুই ঘুম যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো, পূবে পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো, তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে, তুই আমার দুধের বাছা, আমার কোলে বুকের কাছে ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নহবতখানায় নহবত বাজল, রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিকের জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে বসলেন, বানর কোথা গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতেই রাজদরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই সান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই ভিড় ঠেলে সিপাই সান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? কথাটা কি সত্যি? বড় রানী দুয়োরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, তোর মা দুয়োরানীকেও কাটবো। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে কাঁদছেন সেখানে গেল। দুয়োরানীর চোখের জল গায়ের ধুলো মুছিয়ে দিয়ে বললে, এই দেখ মা, তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পরিস, এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতির হার দেখে বললেন, এই হার তুই কোথা পেলি? এই যে রাজার গজমতি হার, যখন রানী ছিলুম রাজার জন্য গেঁথেছিলুম, তুই এ হার কোথা পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন, রাজপথে কুড়িয়ে পেলি? বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি, তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কি কুড়িয়ে পাওয়া যায়? রানী বললেন, তবে তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বললে, ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই তো ছুটে রাজাকে খবর দিলুম, মহারাজ, মায়ের খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে, রাজা শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘটালি? বানর বললে,
মা তোর ভয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবে তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটিপুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিঁড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব। এত দিনে সে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এত দিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে, পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এমন কথায় মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারি নে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারি নে। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মোলো বাঁচলো তার খবর রাখি নে। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরল, যাই নিয়ে আসি। রাগ ভারে ছোট রানী 8 গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মরো বললে। রাজা মুখ আঁধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনলে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে, রাজা বারমহলে একলা রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীতে ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটল। 5 মাসে দুয়োরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললে, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না, রাঁধবো কখন, খাবো কখন? বানর বললে, মা, আর তোকে রাঁধতে হবে না, রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে, 16 গাড়ি খড় দিয়ে, 16 জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুয়োরানীর ভাঙা ঘর নতুন করলে। শোয়ার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির 16 বামুন রানীর ভাত নিয়ে এলে। 16 মোহর বিদায় পেলে। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলেন নতুন ঘর, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বললে, মা, রাজা মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল। রানী খেতে বসলেন। কতদিন পর সোনার থালায় ভাত খেলেন, সোনার বাটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালায় ভাত পাঠালে, কাল হয়তো মশানি দিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নূতন ঘর পুরনো হলো, ঘরের চালে ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি বানর, কি মনে করে?
বানর বললে, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? রাজা বললেন, নির্ভয়ে কও। বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো, এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়ি নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নূতন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবাকালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাই তবে, মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নূতন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালায় ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানী সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বল, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো, কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললেন, কেন ভাই, ডেকেছ কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, কি হয়েছে? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সোনার শাড়ি পরেছে, নূতন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুনসই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দে, খেয়ে মরি, সতীনের এ আদর প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, এ কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুয়োরানী তেমনি থাকবে। সুয়োরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলে। আর দেখো না, পোড়ার মুখে সুয়োরানী রাজার সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেল না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না। তুই বিষ দে, হয় আমি খাই, নয় সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললে, চুপ করো রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাবনা কি, চুপি চুপি বিষ এনে দেব, দুয়োরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললে, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো, ভয় নেই, আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হওয়ার স্বাদ ঘোচাবো, তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনের মধ্যে খুঁজে খুঁজে ভর সন্ধেবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই গড়লেন। একখানা থালায় সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেঁচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নূতন মহলে গেল। বড় রানী বললেন, আয়লো আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে, কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলে থাকতে পারি? এই দেখো, তোমার জন্য যত্ন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালায় সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললে, ব্রাহ্মণী আমাকে কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচব না। বানর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালে। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লে।
বানর রানীর মাথা কোলে নিয়ে হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে, রানী অজ্ঞান অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতাপাতা, কোন গাছের শিকড় বাকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোকলস্কর দাসীমাদি যে যেখানে সঙ্গে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছ? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, এখন একটু ঘুমাতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছে, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানী আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে, পাতখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরখানায় বন্ধ করলেন, আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন, এতদিন পর রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবীর মন্দিরে পূজা দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো, এখন দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটে সোনার প্রতিমার রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গবরণ কাঁচা সোনা, জোড়া ভুরু বাঁকা ধনু, 2টি চোখ টানা টানা, 2টি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললে, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ, কাল সন্ধেবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বর নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শোনা অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বললে, মা গো মা, ওঠ, চেলির জোড় মাথার টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আর কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথায়? 2 দিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের পুতুল গড়ে দে, রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে, বর না এলে বড় অপমান।
মা তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিল। বরের কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশান উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদ ভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো। মশাল পুড়ে পুড়ে নিভে গেল। ঘোড়া ছুটে ছুটে বেদম হলো। কাহার পালকি বয়ে হয়রান হলো। ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। রাজার লোকে দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল, বটগাছতলার দিকে এলো না। গায়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলে। রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরুনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরুন খিদের জ্বালায় অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। ষষ্ঠী ঠাকুরুনের মুখে জলের বিন্দু পড়ল না। ঠাকুরুন কাঠামোর ভিতর ছটপট করতে লাগলেন। ঠাকুরুনের কালো বিড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরুন ভাবলেন, আহ, আপদ গেল। কাঠফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরুন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত ষষ্ঠীদাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশের রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরুনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুম পাড়েনি মাসি জেগে উঠলেন। ঘুম পাড়েনি পিসি উঠে বসলেন। দুই বোন ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরুন, দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরুন বললেন, বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা এক কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটা খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরুনের কথায় মাসি পিসি মায়া করলে। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপুলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুকর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিকনগরে দিন দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তা শিয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে বনের বানর। আর জেগে রইল ষষ্ঠীদাসের বনের বিড়াল, জলের বিড়াল, গাছের বিড়াল, ঘরের বিড়াল। ষষ্ঠী ঠাকুরুন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছের ডাল থেকে কাঠ বিড়াল নেমে এলো। বন থেকে বন বিড়াল ছুটে এলো। জল থেকে উট বিড়াল উঠে এলো। কুনো বিড়াল কোণ ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের 10টি আঙুল বিড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক পিঠ মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেল। দিকনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরুন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশে বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরুন ভয় পেয়ে বললেন, আমর মুখ পোড়া বলে কি? সরসর, আমি পালাই, লোকে আমাকে দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেবো, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমাকে দিঘির জলে ডুবিয়ে দিয়ে যাব।
দেবতা হয়ে ক্ষীরচুরির শাস্তি হবে। ঠাকরুন লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কি কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটাকে পছন্দ সেটাকে নিয়ে গিয়ে বিয়ে দেখে যা। আমার বরে দুয়োরানী তাকে আপন ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকরুন, বটতলায় তো ছেলে নেই, আমায় দিব্যচক্ষু দাও, তবে তো ষষ্ঠী দাস শেঠের বাছাদের দেখতে পাবো। ঠাকরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে পথে ঘাটে, গাছের ডালে সবুজ ঘাসে, যেদিকে দেখে সেদিকেই ছেলের পাল। মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতো, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লাখ টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা, কোনো ছেলে মোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল গড়াচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সে এক নূতন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা। সেখানে পাঠশালা নেই, গুরুমশাই নেই, গুরুর হাতের বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান। গাছে গাছে ন্যায্যলা টিয়া পাখি, নদীর জলে গোল গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছে বনের ধারে বনগাবাসী মাসি পিসি, তিনি খইয়ের মোয়া গড়েন। ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জয়ন্তী গাছ, তাতে জয়ন্তী ফল ফলে। সেখানে নীল রঙের ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌড় দেশে সোনার ময়ূর পথে পথে গড়াগড়ি যাচ্ছে। ছেলেরা সেই নীল রঙের ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক ঢোল মৃদঙ্গ বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল। সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি। তারা দাঁড়ে বসে ধান খোটে, গাছে বসে ক্যাচম্যাচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানের লোকেরা গাই বলদের চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নূতন দেশ, সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধে। সে দেশের কাণ্ডই এক, ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তার ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছপন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জালমুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো, আর সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো ছিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙ ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন, মা তাদের তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সাথে 3 কন্যে, এক কন্যে রাঁধলেন বাড়লেন, আরেক কন্যে খেলেন, আরেক কন্যে না পেয়ে রাগ করে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠেছে। তার একটি গুরু ঠাকুর নিলেন, আরেকটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল, সে নিল। তাই দেখে ভোঁদড় একটি হাতে টিয়ে নিয়ে আরেক হাতে মাছ নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাকে নাচিয়ে নাচিয়ে বললে, ওরে ভোঁদড় ফিরে চা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, সে যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটি কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যায্যলা টিয়া পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা ডুরে শাড়ি ঘুরিয়ে পরে চলে গেল। ষষ্ঠীর দেশের কুনো বিড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে, 4 মিঞ্চে কাহার নিয়ে, 4 মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানিকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলায় অন্ধকারে মিলিয়ে গেল। তেঁতুল গাছের ভোঁদড় নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল।
বানর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে, বটতলায় ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধেবেলা দিকনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়িতে রাজা বসে ভাবছেন, বানর এখনো এলো না, আমার সাথে ছল করলে রাজ্যে গিয়েই মাথা কাটব। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজার বাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন শেষ হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল পিটে পোঁপো বাঁশি বাজিয়ে টকবক ঘোড়া হাঁকিয়ে ঝকঝকে আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলের হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত ছেলের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলু দিলে। বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে পরদিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরকে সঙ্গে নিয়ে দেশে ফিরলে। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশের বড় রানী দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, যেন ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাস দাসী ডাকছে, ওঠো গো রানী, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছে। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনেই রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলের স্বপ্ন দেখেছেন। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। আর ছেলের বউকে মায়ের রাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়তে লাগলো, পায়ের মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। আর এসব দেখে হিংসায় ছোট রানী বুক ফেটে মরে গেল। এতক্ষণ শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। আমাদের উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই ভালো ভালো গল্প পাঠ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রূপকথার গল্প নিয়ে একটি সিরিজ করার আমার ইচ্ছা আছে। আপনারা কি কি গল্প শুনতে চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি সেটিও আপনাদের জন্য পাঠ করে শোনাব। আমি সুমন, আজকের মতো বিদায় নিলাম।